কুরাসা ওয়ার্ল্ড কাপে খেলছে, কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপে খেলছে এবং এখন আমাদের অনেকের মনেই প্রশ্ন, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কবে খেলবে? আজকের শোতে আমরা এই প্রশ্নের উত্তরই আসলে খোঁজার চেষ্টা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএ টিভির ওয়ার্ল্ড কাপ স্পেশাল শো গোলে। আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান এবং আজকে আমাদের অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ করিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। ওয়ার্ল্ড কাপ এক্সাইটমেন্ট কতটা ফিল করছেন? এটা তো এমন একটা জিনিস, এটাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, রাইট। সো এটার ফিভারটা তো আপনি মিস করতে পারবেন না। বাট ডেফিনেটলি প্রক্সিমিটি, টাইমিং সবকিছু মিলে একটা কোয়েশ্চেন মার্ক আছে। বাট ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ, ইউ ফিল ইট এনিওয়ে, আই মিন ইটস ফাইন। রাইট। এবার অবশ্য ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক ডিবেটও আছে, জি, অনেক রকমের ভিসা ইস্যু, স্পেশালি ভিসা ইস্যু। 13টা মুসলিম দেশ খেলছে, তাদের নানা রকমের কমপ্লেইন যে তাদের সাথে আচরণ ঠিক করছে না কর্তৃপক্ষ, এই ধরনের অনেক ডিবেট অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে মাঠে যখন খেলা গড়ায় তখন কিন্তু মাঠের খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লেটস টক অ্যাবাউট বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। একটা নতুন হাইপ যে বাংলাদেশের ফুটবলে চলমান রয়েছে, সেই হাইপের ধারাবাহিকতা আমরা প্রথমবার ইউরোপে খেলতে গেলাম এবং সান মারিনোর বিপক্ষে আমরা ম্যাচ জিতলাম, যেখানে হামজা, সমিত, সোম, ফাহমিদুল খেলেছে এবং একজন নতুন কোচ আমরা পেয়েছি, যিনি আবার এই যুক্তরাষ্ট্রে, যিনি আমেরিকার ক্যাপ্টেনও ছিলেন, 94 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলেন তিনি। তো আসলে ঠিক আমরা কোন পথে এগোচ্ছি এবং কোন প্ল্যানে এগোচ্ছি? বাংলাদেশ দল আসলে কোন পথে, কোন ভিশনে সামনে এগোচ্ছে? কোন এশিয়ান কাপকে আমরা টার্গেট করছি? কোন ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে আমরা সামনে এগোনোর চেষ্টা করছি? দেখুন, প্রথমে একটু বলতে চাই, ফুটবল কিন্তু মানে ইটস নট ইজি থিং। এটা একদিনে কখনোই হয় না, ইটস এ প্রসেস। এবং আপনি যদি সবসময় ভাবেন যে একটা জিনিস করলেই আমি সাকসেসফুল হয়ে যাবো, সেটাও না। মানে ফুটবল ইকোসিস্টেমের অনেকগুলি দিক আছে, আপনাকে সবকিছু নিয়ে কাজ করতে হবে প্যারালাল, সো এটার কোনো বিকল্প নাই। সো দেয়ার ইজ নো শর্টকাট টু ইট, দ্যাটস দ্য ফার্স্ট থিং। এখন আমি যদি বলি বাংলাদেশের অবস্থানটা কোথায়, দেখুন আমরা নির্বাচিত হয়ে এসেছি, মনে করেন এখন 1.5 বছর হলো। আমি কাউকে ছোটও করব না, আবার নিজেদেরকে বড়ও করব না, বাট নিঃসন্দেহে আমাদের ফুটবলে একটি জাগরণ এসছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বিশ্বকাপ ফুটবল চলছে, সেখানেও আজকে আপনি বাংলাদেশ নিয়ে আলাপ করছেন, এটাই আমাদের অর্জন, সত্যি কথা। সো আমাদেরকে যদি বলেন, আমাদের প্রথমত যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। উই হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। এই বছরের সাফ নভেম্বরে, ওটা আমাদের ওয়ার্ল্ড কাপ, সত্যি কথা। সো উই ডেফিনেটলি নিড টু পারফর্ম দেয়ার ওয়েল। দেন আগামী যে এফসি আছে, উই মাস্ট কোয়ালিফাই ফর দ্যাট, এটা কোনো বিকল্প নাই। মানে উই মাস্ট, তার মানে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট এশিয়ান কাপে আমরা খেলছি, সেটা আমাদের টার্গেট। রাইট, অ্যাবসলিউটলি। এবং আপনাকে মানে ইউ হ্যাভ টু বি এগেইন ভেরি অনেস্ট, 2-3টে এশিয়া খেলেই কিন্তু আপনি চিন্তা করতে পারেন আপনি বিশ্বকাপের মঞ্চে যেতে পারবেন। দ্যাট ইজ দ্য নর্ম, বাট এই যে কথাগুলি বললাম, এটাও কিন্তু ইউ আর টকিং অ্যাবাউট এ গুড 8 to 10 ইয়ার্স। মানে আপনি দেখেন যদি 2-3টে এশিয়া কাপ বলেন, দ্যাট ইটসেলফ 6-7 বছর হয়ে যাচ্ছে। সো এই সময়টা থেকে আপনি বসে থাকবেন না, এই সময় কিন্তু আপনাকে এখন থেকে গ্রুম করতে হবে আপনার গ্রাস রুটস, এখন থেকে আপনার অরিজিন প্লেয়ারদেরকে টার্গেট করতে হবে, এখন থেকে আপনার ভালো টেকনিক্যাল স্টাফ করতে হবে, এবং সবচেয়ে জরুরি যেটা আমাদের ওভারঅল ফুটবল ডেভেলপমেন্টকে নিয়ে কাজ করতে হবে। এবং এই সব কিছুই করা ভেরি ডিফিকাল্ট, বিকজ অনেক অর্থের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, এবং অনেক প্রপার প্ল্যানিং এর প্রয়োজন। মানে এটা কিন্তু হুট করে হয় না, মানে একটা ভিশন নিয়ে আপনাকে আগাতে হবে। সো আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল সাহেব ডেফিনেটলি তার সেই ভিশনটা আছে, এবং আমরা চেষ্টা করছি তাকে সাপোর্ট দিতে আমাদের ক্যাপাসিটিতে। এবং আমি বিশ্বাস করি হোপফুলি ইনশাআল্লাহ এই সাফে আমাদের ভালো রেজাল্ট আসবে, এবং আমরা নেক্সট এশিয়াতে যদি কোয়ালিফাই করতে পারি, আই থিঙ্ক দিস টু উইল বি প্রাইমারি টার্গেট ফর আস। আপনি অরিজিন প্লেয়ারের কথা বলছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান ফুটবলে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মরক্কো। মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলেছে এবং এই ওয়ার্ল্ড কাপেও মরক্কো আসলে র্যাঙ্কিং এ নাম্বার 8 থেকে খেলছে। সো তাদেরকে নিয়ে অনেক এক্সপেকটেশন। এই মরক্কো টিমের 17 জন, তারা মূলত ইউরোপের বিভিন্ন দেশের, তাদেরকে আনা হয়েছে। মরক্কো স্কাউটিং করেছে, 17 জনকে পিক করেছে, তাদেরকে এনেছে, তাদের ফ্যামিলিকে এনেছে। যখন তারা ওয়ার্ল্ড কাপ খেলে তখন তার মরক্কোর ফুটবল ফেডারেশন মাদেরকে মাঠে নিয়ে যায়, মারা প্লেয়ারদেরকে উৎসাহ দেয়। গতবার আমরা যেটা দেখেছি, রাইট। সো একই সাথে ওদের ওখানে ওরা কিন্তু আব্দুল্লাহ একাডেমি, যেটা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একাডেমি, সেটাও করেছে, সেখান থেকেও তারা প্লেয়ার তুলে আনছে। মানে মরক্কো মডেল, মানে এইরকম, বা এর আগে ফ্রান্সও এই ব্যাপারটা করে দেখিয়েছে। ফ্রান্স যে ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই টিমের কিন্তু মোর দ্যান 50% প্লেয়ার তারা অন্যান্য দেশেরই ছিল আর কি, রাইট? সো আমরা কি এরকম ফলো করছি বিষয়টা এরকম? দেখুন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ফেডারেশনের ওপিনিয়ন বলবো না, আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাদের ডোমেস্টিক লিগ স্ট্রাকচার যেরকম, আমাদের ওভারঅল গ্রাসরুট ডেভেলপমেন্টের প্রোগ্রাম যেরকম, কিংবা আমাদের টেকনিক্যাল টিম কিংবা ফ্যাসিলিটিস যা আছে আমাদের,
অরিজিন প্লেয়ারের ইনক্লুশন ছাড়া আমরা শক্তিশালী জাতীয় দল করতে পারবো না। বাস্তবতা, এটা বাস্তবতা, আপনাকে মেনে নিতে হবে। আই এম সরি, এটা শুনে হয়তো অনেকে কষ্ট পাবে কিংবা অনেকে আমাকে ভুল বুঝতে পারে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। সেকেন্ড কথা হচ্ছে, আপনি কেন অরিজিন প্লেয়ারকে বিদেশি ভাবছি? অরিজিন তো বাংলাদেশি, সো দে আর when they are wearing the red and green jersey, যখন তারা জাতীয় সঙ্গীতের সাথে বুকে হাত দিচ্ছে, ওরা তো আমরাই, সো ওরা কিন্তু আমাদের বাইরের না। সো অরিজিন প্লেয়ারকে ডিফারেন্সিয়েট করার কোনো কিছু নাই। সো এবং অরিজিন প্লেয়ার লাগবে আমাদের টিমকে স্ট্রেংথেনিং করার জন্য। আপনি দেখেন হামজা চৌধুরী একা আসাতে ফুটবলের পুরো টেম্পো চেঞ্জ হয়ে গেছে। শমিত সোম আসাতে আমাদের মিডফিল্ড আজকে স্ট্রং। ফাহমিদুল ফুল 90 মিনিটস না খেললেও যতক্ষণ খেলে হি ইজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। আমি ব্যক্তিগতভাবে অরিজিন প্লেয়ারদের নিয়ে কাজ করি, জাস্ট আমার সম্মানিত সভাপতি মহোদয় আমাকে সে দায়িত্বটা আনঅফিশিয়ালি দিয়েছে, অফিশিয়াল দায়িত্ব নয়। এবং আপনি দারুণভাবে সেটা করছেন। না, আমি দারুণভাবে বলবো না, আমি চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি সুলেমান ব্রাদার্সের সাথে যোগাযোগ করে তাদেরকেও নিয়ে চলে এখন আলহামদুলিল্লাহ এখন ফারহান আলী আসবে ইনশাআল্লাহ। ফারহান আলী ওয়াহিদ সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি একটি 3 কিংবা 4 জাতি করার জন্য ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি, তার ডেবিউ কিন্তু ঢাকার মাটিতেই হবে। মানে ফারহানের ডেবিউ হচ্ছে ঢাকার মাটিতে ইনশাআল্লাহ। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু ডু। অলরাইট, সো অল দ্য বেস্ট। আমরা আশা করব যে মাঠে বাংলাদেশ অ্যামেজিং ফুটবল খেলবে। ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গে আসি। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো, যে কম্পিটিটিভ ম্যাচ হওয়ার কথা ছিল সেটা আসলে হয়নি। মেক্সিকো ওয়ান সাইডেড খেলেছে, তারা 2-0 গোলে ম্যাচটা জিতেছে। লেটস টক অ্যাবাউট রেফারিং। গত কাতার ওয়ার্ল্ড কাপে, পুরো ওয়ার্ল্ড কাপে 4টা রেড কার্ড, গতকালকের ম্যাচে 3টা রেড কার্ড। মানে এবার কি মার কাট ওয়ার্ল্ড কাপ হবে? এবার একটু হবে, কারণ আপনি বা ফিফা কি কোনো ডিসিশন নিয়েছে যে প্লেয়ারদের প্রোটেক্ট করার ক্ষেত্রে খুব সিরিয়াস তারা? দে আর ভেরি সিরিয়াস। এবং আপনি দেখেন এবার কিন্তু অনেক রুলস চেঞ্জ হয়েছে। মানে রেফারিং বলেন, রেফারি টেকনোলজিক্যাল ইউজ বলেন, সবকিছু কিন্তু ম্যাসিভ চেঞ্জ হয়েছে এবং এটা হবে। আমরা আই ওয়াজ ভেরি ফরচুনেট, এগেন আমার সভাপতিকে ধন্যবাদ জানাই। উনি আমাকে লাস্ট যে কংগ্রেস হলো ভ্যানকুভারে, সেখানে নিয়ে গিয়েছিল। সো সেখানে উই হ্যাড আ লট অফ ডিসকাশনস অ্যান্ড সেশনস অ্যান্ড উই হ্যাভ সিন যে রেফারিং ডিপার্টমেন্টটাকে পুরো ডিফারেন্টলি ট্রিট করছে ফিফা, এবং উইথ টেকনোলজি, উইথ রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক অনেক মানে ডেভেলপ হচ্ছে ওখানে। অ্যাট দ্য সেম টাইম আপনার ফিফাতে আপনার অ্যান্টি রেসিজম ল, এনি সোর্স অফ মিস্টেক, আপনি যেটা রাইট ওয়ার্ড ইউজ করছেন প্লেয়ারদের প্রোটেকশনের জন্য, এটাকে একদম টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো যখন এই জিনিসগুলো হবে তখন আপনি বুঝতে হবে যে ওই একটা যে থিন লাইন থাকে বিটুইন রাইট অ্যান্ড রং, সেটা কিন্তু অনেক থিন হয়ে যায়। এবং গতকালকে যেমন আমরা যদি একটু দেখি, আমরা স্ক্রিনে ডেফিনেটলি দেখবো যে রেড কার্ডের ঘটনাগুলো আসলে কি ছিল। আফ্রিকার দুজন, প্রথমে হচ্ছে সিতোলে, 50 মিনিটের সময় সিতোলে তাকে আসলে রেড কার্ড দেওয়া হয়েছে। এটা লিটারালি didn't even think twice, just straight. Absolutely. পিছনের থেকে ট্যাকেল, সুতরাং 1-to-1 সিচুয়েশন, পিছন থেকে ট্যাকেল। গুতিয়েরেস ছিল নাম্বার 26, দুর্দান্ত খেলছিল, তাকে ফেলে দেওয়া হয়েছে এবং রেড কার্ড প্রথমটা। এবং এরপরে হচ্ছে রেড কার্ড পেলেন জুয়ানে, 84 মিনিটের সময় তাকে রেড কার্ড দেওয়া হয়েছে। এর ভেতরে অবশ্য আরও একটা রেড কার্ডের ঘটনা, হ্যাঁ 3টা ছিল তো, মন্তেস, সেও রেড কার্ড পেয়েছে। এটা হচ্ছে চরের ঘটনা, মানে দ্বিতীয় যে রেড কার্ডটা, সেটা এইটার ক্ষেত্রে এই যে সেকেন্ড রেড কার্ডটা, যে ওয়েদার ইট ওয়াজ এ রেড কার্ড অর ইয়েলো পর্যন্ত হতো, যে মানে ইটস লাইক একটা স্ল্যাবের মতো, কিন্তু রেফারি ওয়াজ লাইক না, রেড কার্ড। মানে আমি আপনাকে বলি, এই ওয়ার্ল্ড কাপটা যদি আমি ঠিক 4 বছর আগে নিয়ে যাই কাতারে, ইফ ইউ আস্ক মি, একটাও কিন্তু রেড কার্ড হতো না, রাইট, দ্যাটস দ্য রিয়ালিটি। বাট এগেইন আপনি একদম রাইট ওয়ার্ডটা বলেছেন, প্লেয়ার প্রোটেকশনের ব্যাপারে ফিফা ইজ এক্সট্রিমলি স্ট্রিক্ট। সো মাঠের যে ডিসিপ্লিনটা, এটাকে একদম টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং সেজন্যই এত স্ট্রিক্ট মেজার নেওয়া হচ্ছে। না, দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, এত স্ট্রিক্ট যখন হয়ে যায় তখন প্লেয়াররা কি সেই স্বাচ্ছন্দ্য বোধে খেলতে পারবে না? সেটা একটা হিউজ ডিবেট, কারণ আপনি ডেফিনেটলি ট্যাকল ইজ পার্ট অফ ফুটবল, মানে ট্যাকল তো ফুটবলের সৌন্দর্য, যে কিভাবে ট্যাকল করা হচ্ছে সেটা সৌন্দর্য। আপনি যে ফার্স্ট ইয়ারে দেখলেন যে পিছন থেকে চার্জ করা হয়েছে, ওটা কিন্তু ওরকম চার্জ ছিল না, কিন্তু আমরা এর থেকে অনেক খারাপ চার্জ দেখি। রাইট, এক্স্যাক্টলি। বাট he was given, that was just a body contact, nothing else, আর কিছুই ছিল না। And the referee didn't think twice. না, মানে উনি whistle বাজায় দেখেন, he put his hand in the back and he was ready, he decided on the spot. So yeah, different World Cup. আমরা যদি একটু গোলগুলো দেখি, 2টো গোল হয়েছে এবং দারুণ 2টো গোল। কুইননেস তিনি গোল করেছেন। এর আগে অবশ্যই হচ্ছে আরেকটা ম্যাচ, যেটা রাইট, দিস ইজ দ্য ম্যাচ, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। এখানকার গোলগুলো যদি আমরা দেখি, প্রথম গোলটা কুইননেস এবার ওয়ার্ল্ড কাপে 9 মিনিটের মাথায় গোল করে ফেললেন, আচমকা গোল করেছেন। এবং সাউথ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস পুরো ম্যাচে ভালো খেলেছেন। সৌদি লিগের প্লেয়ার, সৌদি লিগের টপ স্কোরার লাস্ট সিজনে, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে খেলেন সেখানে এই কুইননেস তিনিও খেলেন এবং একটা ব্রিলিয়ান্ট ফিনিশ তিনি করেছেন, সুপার ফিনিশ ছিল। এবং ডান পায়ের যে শটটা নিয়েছেন গোলরক্ষক উইলিয়ামস, এই ক্ষেত্রে তিনি পরাস্ত হয়েছেন। এবং সাউথ আফ্রিকার ডিফেন্স লাইন ওয়াজ রিয়েলি পোর, অনেক গ্যাপ ছিল। এবং দ্বিতীয় গোলটা করেছে ওদের সবচেয়ে টপ প্লেয়ার হিমেনেজ, সুপার হেডার ছিল হিমেনেজের, এটা সেট পিস, দুর্দান্ত গোল।
হিমেনেজের একটা দারুণ গোল আমরা দেখলাম। সো এই দুইটা গোল মেক্সিকো করেছে। সো স্কোর লাইন ছিল 2-0। আমরা আরেকটা ম্যাচ নিয়ে কথা বলবো, ওভারঅল ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। ওয়েল, সো ঠিক এই মুহূর্তে আমরা গোলে একটা বিরতি নিতে চাই, হাফ টাইম, রাইট, হাফ টাইম ব্রেক। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ফুটবল ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এসএ টিভির ভেরি স্পেশাল শো গোল, যেখানে আমি ফাহিম রহমান আপনাদের সাথে রয়েছি পুরো সিজন ধরে থাকবো। এবং আজকে আমাদের অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম ভাই। আমরা গতকালকের ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম, মেক্সিকো ম্যাচ নিয়ে আমরা আলোচনা করলাম। আর একটা ম্যাচ ছিল যেটা ভোরবেলাতে, যেটা অনেকে লাইভ দেখতে পারিনি, আমিও লাইভ দেখতে পারিনি। আমিও দেখতে পারিনি লাইভ, সো ইউ আর নট দ্য অনলি ওয়ান। রাইট, সো সাউথ কোরিয়া ভার্সেস চেকিয়া, মানে চেক রিপাবলিক, কিন্তু তাদেরকে এখন চেকিয়া বলা হচ্ছে আর কি। 2-1 গোলে সাউথ কোরিয়া এই ম্যাচটা জিতেছে। আমরা যদি গোলগুলো একটুখানি আগে দেখে নেই, প্রথমে গোল করে বসে হচ্ছে চেক রিপাবলিক তারা, কারণ শুরু থেকে সাউথ কোরিয়া দুর্দান্ত খেলছিল এবং ক্র্যাচি তিনি গোল করেন, যিনি আসলে চেকিয়ার ক্যাপ্টেন, তিনি গোল করেন 59 মিনিটের মাথায়। এবং এই গোলটা দেখে মনে হচ্ছে এই ধরনের লম্বা থ্রো কিন্তু বাংলাদেশের ফুটবলাররাও করে, তারাও করে। এরপরে খেলায় দারুণভাবে ফিরে এসে কোরিয়া গোল শোধ করে 67 মিনিটে। আই ওয়াং তিনি 67 মিনিটের মাথায় গোলটা করেন এবং 80 মিনিটে হিয়ন জিউ তিনি হচ্ছে দ্বিতীয় গোলটা করেন। এই ক্ষেত্রে ডিবক্সের ভেতরে যে কুল ফিনিশ, সেটা দেখার মতো ছিল, দেখার মতো দারুণ ছিল। এবং স্পেশালি আমরা তো প্রথম গোলটা দেখলাম, এইটা হচ্ছে সেকেন্ড গোলটা। এই গোলটা খুবই স্পেশাল। এই গোলটা 26টা পাসের মাথায় গিয়ে হয়েছে। মানে সাউথ কোরিয়া টিকি টাকা ফুটবল খেলছে স্পেনের মতো, 26টা পাস শেষ করে তারা এই গোলটা করেছে। সো সাউথ কোরিয়ার ফুটবল নিয়ে একটুখানি কথা বলি। মানে আমাদের এই এশিয়ান অঞ্চলে সাউথ কোরিয়া যারা ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড কাপ খেলে, তাদের ফুটবল স্ট্রাকচার, সেটা সম্পর্কে যদি একটু আপনি বলেন। হ্যাঁ, দেখুন, সাউথ কোরিয়া বলে না, আপনি মরক্কোর কথা বলছিলেন আগে, যে কোনো জায়গায় কিন্তু আপনার স্টেট কিংবা লার্জ প্রাইভেট সেক্টর ফুটবল ডেভেলপমেন্টে অনেক কন্ট্রিবিউট করে। ওকে, সো মরক্কো একটা ক্লাসিক এক্সাম্পল, যেখানে প্রাইভেট সেক্টর না বাট স্টেট দেমসেলফ, মানে অর্থাৎ কিংডম, প্রচুর ইনভেস্ট করে। মানে আপনি ইউল বি সারপ্রাইজ টু নো, ওখানে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ন্যাশনাল আন্ডার আই থিঙ্ক 10 অথবা 12 থেকে লিগ শুরু হয় সারা বছর, যেটা হয় 12, 14, 17 এভাবে লিগ হয়। ওদের যে একাডেমি যেটা আপনি বললেন, ইটস ওয়ার্ল্ড ক্লাস একাডেমি। ইনফ্যাক্ট এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি, সেটাও কিন্তু ডান বাই দ্য কিংডম। সো যেটা বলতে যাচ্ছে, সরকার সেখানে কিন্তু ইনভেস্ট করে ফুটবলে। আচ্ছা, এটা হচ্ছে মরক্কোর কথা। সাউথ কোরিয়া ইজ অলসো সরকার আছে, বাট মোস্টলি দ্য লার্জ প্রাইভেট সেক্টর। সাউথ কোরিয়াতে আপনার এই যে হিউন্ডাই বলেন, স্যামসাং বলেন, এই যে গ্লোবাল কংগ্লোমারেটস আছে আপনার সাউথ কোরিয়াতে, তারা কিন্তু প্রচুর ইনভেস্ট করে ফুটবলে। অ্যান্ড দে আর এ পিওর ফুটবল লাভিং নেশন। আপনি ইউ ক্যান সি তাদের কতগুলি প্লেয়ার কিন্তু প্রিমিয়ার লিগ খেলছে। মানে দ্যাট ইটসেলফ সেইস যে আপনি কোরিয়ার মতো দেশ থেকে আপনি খেলে আপনার হোম গ্রাউন্ড প্লেয়াররা ইংল্যান্ডে গিয়ে খেলছে, এবং তারা কিন্তু কেউ এমন না যে ইংল্যান্ডের বংশোদ্ভূত, তা না, কিন্তু দে আর অল কোরিয়ান বর্ন, কোরিয়ান ট্রেইন প্লেয়ার্স হু আর প্লেইং ইন প্রিমিয়ার লিগস। সো যেটা আমি বললাম, আইদার অর, হয় আপনার লার্জ প্রাইভেট সেক্টর অথবা আপনার গভর্নমেন্ট, একজনকে এগিয়ে আসতে হবে কিংবা দুজনকে এগিয়ে আসতে হবে টু বিল্ড দ্য ক্লাবস, টু বিল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার। আপনি যখন এই প্রসঙ্গে কথাই বলছেন, তখন আমরা আসলে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে কি পরিমাণ সাপোর্ট পাচ্ছি আমাদের ক্ষেত্রে? দেখুন, হিস্টোরিক্যালি আমি যদি বলি, সিগনিফিকেন্ট না, বাট কিছু সাপোর্ট আমাদেরকে নিঃসন্দেহে দেন, নাহলে কিন্তু ফুটবলটা বাঁচতই না। তার প্রথম কথা হচ্ছে আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার, ভালো খারাপ দ্যাটস এ ডিফারেন্ট ডিবেট, বাট যা স্টেডিয়ামগুলি বলেন, যে মাঠগুলি বলেন, সবই কিন্তু সরকারি। সো সবকিছু, সো ওইটা তো আপনি ডিনাই করতে পারবেন না। সো উই আর গ্রেটফুল ফর দ্যাট। ওটা না থাকলে কিন্তু ফুটবলই থাকতো না, সত্যি কথা। বাট আমরা দেখলাম গতকাল মাননীয় অর্থমন্ত্রী মহোদয় একটা বড় অ্যামাউন্ট ডেডিকেট করেছে ক্রীড়া খাতে, এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় নিজে একজন ফুটবলার। আমি ফুটবলার বলতে চাই না, আমি বলতে চাই উনি একজন অ্যাথলিট, ইজ এ স্পোর্টস পার্সন। কারণ উনি যখন মন্ত্রী হয়ে গেছে, উনি তার ফুটবল মন্ত্রী নয়, উনি ক্রীড়ার মন্ত্রী। সো আই বিলিভ যে একটু অ্যাটেনশন ডিফারেন্স আসবে, এবং আপনি ওনার যে সোফার যে অ্যাক্টিভিটি আপনি দেখেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাক্টিভিটি আপনি দেখেন, সব ক্ষেত্রে কিন্তু তারা অত্যন্ত ক্রীড়া বান্ধব হিসাবে ইতিমধ্যেই সেই সুনামটা অর্জন করেছে। সো প্ল্যান্ড ইনভেস্টমেন্ট ইজ ভেরি ওয়েল, মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি
প্ল্যান উইথ ইনভেস্ট করলেন, খালি কিন্তু টাকা দিলেই হবে না। মানে আপনি ইফ ইউ আস্ক মি, আপনি 20টা স্টেডিয়াম বানালেন যেটা ইউজ নাই, কিংবা একটা ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম বানান। আপনি কি জানেন বাংলাদেশে কিন্তু কোনো ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম নাই, উই ডু নট হ্যাভ, আমাদের এখনো নাই। এটা সো স্যাড। মানে আমরা একটা ফুটবল পাগল জাতি, হাউ মেনি ইয়ার্স আমরা স্বাধীনতা হলো, বাট আমাদের একটা ফুটবল স্টেডিয়াম আমাদের এখনো নাই, আমাদের নাই। সো এই জিনিসগুলো খুব প্রয়োজন। আপনার মাই হাম্বল রিকোয়েস্ট উড বি একটা ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম, একটা এই মরক্কোর মতো কিংবা যে কোনো জায়গার মতো একটা প্রপার একাডেমি, একটা দারুণ একাডেমি খুব দরকার। এই দুটো যদি থাকে, বাকি যে গ্রাসরুট থেকে প্লেয়ার নিয়ে আসার কাজ, সেটা আমরা প্রাইভেট সেক্টর মিলে ঝিলে, তারপর গভর্নমেন্টও, আপনার প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে একটা ইন্টার স্কুল হয়, ক্রীড়া মন্ত্রণালয় থেকে আই থিঙ্ক একটা ইন্টার কলেজ হয়। সো দেয়ার আর লটস অফ ফুটবল, কিন্তু কোনো সন্দেহ নাই সারা দেশে কিন্তু ফুটবল হচ্ছে। সেটাকে একটু স্ট্রাকচার্ড ওয়েতে এনে একটা দুইটা ভালো ফেসিলিটি যদি আমরা রাখি, আমার মনে হয় এগেইন শর্টকাট নয়, বাট একটা সময় পরে কিন্তু রেজাল্ট আসতে বাধ্য, এটা কোনো সন্দেহ নাই। সেই রেজাল্ট আসবে, সেই প্রত্যাশা তো আমরা আছি। আর একটা ব্রেকের সময় হচ্ছে, উইল বি রাইট ব্যাক। আমরা কথা বলছি একই সাথে ওয়ার্ল্ড কাপ নিয়ে, এবং আমরা কথা বলছি একই সাথে বাংলাদেশের ফুটবল নিয়ে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আসলে ওয়েট করছি কবে আমরা আসলে ওয়ার্ল্ড কাপ খেলবো। তো সেই কারণে বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদেরকে কথা বলতেই হয়। সময় হলো আরেকটা বিরতির। উইল বি রাইট ব্যাক। We are back. আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় ওয়ার্ল্ড কাপ স্পেশাল শো গোল। আপনাদের সাথে আমি ফাহিম রহমান আছি, এবং আজকে আমাদের অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, আমরা ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গে ছিলাম, আজকেও ম্যাচ রয়েছে। এখন তো দিনকে দিন ম্যাচের সংখ্যা শুধু আসলে বাড়তেই থাকবে। সো আজকে যুক্তরাষ্ট্র হোস্ট নেশন, তারা মাঠে নামছে, প্যারাগুয়ে মাঠে নামবে। সো আমরা একটু দেখে নিব স্ক্রিনে যে কে কার সাথে কোথায় খেলছে, এবং ডেফিনেটলি এই দলগুলো নিয়ে আমরা কানাডার খেলাও আজকে রয়েছে। কানাডাও আজকে মাঠে নামছে। সো হোস্ট নেশনরা মাঠে নামছে। টরন্টো স্টেডিয়াম, যেখানকার ধারণ ক্ষমতা 28,180 জন। সো এটাই ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম টরন্টোর। সেখানে একটা ছোট উদ্বোধনী আয়োজনও কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ 3 ভেন্যুতেই একটা ওপেনিং প্রোগ্রাম থাকছে। কানাডাতে আমাদের বাংলাদেশি সঞ্জয় পারফর্ম করবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম ক্যালিফোর্নিয়া, যেটা ধারণ ক্ষমতা 70,000, 70,240। গতকালকে মেক্সিকো সিটিতে খেলা হয়েছিল, সেটার ধারণ ক্ষমতা 83,000, 80,000 প্লাস ছিল। মানে কি এক একটা স্টেডিয়াম, 70,000, 80,000 হচ্ছে ধারণ ক্ষমতা। মানে আমরা আশা করি একদিন হবে। সো কানাডা, তারা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে আজকে। খেলাটা রাত 1টায়, এবং ভেন্যু হচ্ছে টরন্টো স্টেডিয়াম। সো কানাডা, তারা কিন্তু কোপাতে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। ইনফ্যাক্ট আর্জেন্টিনার কাছে হেরেছে, বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুব ভালো খেলেছে। এবং ইউএসএ, তারা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের, এবং এই খেলাটা হচ্ছে সকালে 7টায় লস অ্যাঞ্জেলেসে খেলাটা হবে। সো 7টায় এই খেলাটা হবে। তো আমরা যদি হেড টু হেড এখন পর্যন্ত দেখি, ইউএসএ এবং প্যারাগুয়ে, তারা 9 ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লাটা ইউএসএর দিকেই বেশি। 5টা ম্যাচ তারা জিতেছে, প্যারাগুয়ে 2টো ম্যাচ জিতেছে, ড্র হয়েছে 2টা ম্যাচ। আর যে 2টা দেশ, তারা আসলে কখনো একে অপরের মুখোমুখি এখন পর্যন্ত আসলে হয়নি। সো ইউএস এর ফুটবল নিয়ে আমরা যদি কথা বলি, সেখানে ক্রিশ্চিয়ান পুলিসিচকে নিয়ে আলাদা করে কথা বলতে হয়। একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি এসি মিলানে খেলেন, এবং তার যে ড্রিবলিং, তার যে স্পিড, মানে ফ্যান্টাস্টিক প্লেয়ার ক্রিশ্চিয়ান পুলিসিচ। এবং যুক্তরাষ্ট্র তাকিয়ে থাকবে আসলে তার দিকে, এবং যুক্তরাষ্ট্র টিমের প্লেয়াররা কিন্তু মোটামুটি মেজর লিগ সকারেই খেলে, রেগুলার সবাই খেলে। এনসিসো প্যারাগুয়ের, সে হচ্ছে লেফট উইঙ্গার, এবং সে স্ট্রাসবার্গে খেলে, এবং তারও স্পেশালিটি হচ্ছে ড্রিবলিং, এবং লং ডিস্টেন্স অনেক শট সে নেয়, সেটা মাঠেই আসলে দেখা যাবে। আমেরিকার ফুটবল নিয়ে একটু কথা বলতে চাই ফাহাদ করিম ভাই। মানে আমেরিকার ফুটবল, এবং স্পেশালি ধরেন এই ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে, বা লিওনেল মেসিকে প্রথমে নিয়ে যাওয়া, সৌদি আরব যেরকম ক্রিশ্চিয়ানো রোনালদোকে এনে রিব্র্যান্ডিং করা, এবং সৌদির ফুটবলকে সামনে এগোনোর চেষ্টা, আমেরিকা ঠিক সেই কাজটাই তো মেসিকে দিয়েই করলো। দেখুন, আমেরিকা কিন্তু এটা মেসিকে দিয়ে করেছে ঠিকই, ইউর রাইট, বাট দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। কিন্তু এর আগে আপনি জানেন বেকহাম গিয়েছিল, তার আগে আপনার মনে আছে পেলে একটা ক্লাবের সাথে ইনভলভ হয়েছিল, আই ক্যান রিমেম্বার, নিউ ইয়র্কের, ইফ আই এম নট রং।
সো আমেরিকা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে ফুটবলটাকে ওদের ওখানে পপুলার করার জন্য, বিকজ আপনাকে বুঝতে হবে আমেরিকা স্পোর্টস ইকোনমিতে সবচেয়ে শক্তিশালী গ্লোবালি। ওয়ার্ল্ডের টপ মোস্ট লিগ যেগুলি হয় ভ্যালুয়েশন ওয়াইজ, এখন আইপিএল বোধহয় সেকেন্ড কি থার্ড হয়েছে, বাট বাকি ম্যাক্সিমাম কিন্তু আমেরিকান। সেটা আপনার ওদের ন্যাশনাল ফুটবল লিগ মানে যেটা হচ্ছে রাগবি, তারপর এনবিএ, দ্য বেসবল, সো দিস থ্রি ইন পার্টিকুলার, দিজ আর কমার্শিয়ালি আনবিলিভেবলি সাকসেসফুল কন্টেন্ট যাকে বলা হয়। সো আমেরিকা মাস্টার এটাতে, এবং সেই জন্যই কিন্তু দেখেন ডিসপাইট নট বিং এ ফুটবল লাভিং নেশন, এটা কিন্তু সেকেন্ড টাইম ফিফা ওয়ার্ল্ড কাপ ওখানে দিয়েছে, 94 এর পরে। রাইট। সো ওই একটি কারণে যে এই বাজারে ফিফা ঢুকতে চায়, বিকজ দিস ইজ সো বিগ অ্যান্ড দে আর সো গুড অ্যাট দ্যাট। সো সেই হিসেবে আমি যদি বলি আমেরিকা ফুটবল কিন্তু আমার মন মতো ডেভেলপমেন্ট হয়নি। আপনি যদি আমাকে বলেন যতদিন ধরে এখানে ইনভেস্ট করা হচ্ছে, বাট আমেরিকার সুবিধা যেটা আমি যেটা মনে করি, যেহেতু ওদের অর্থনৈতিকভাবে দে ভেরি স্ট্রং, ওদের স্ট্রাকচারটা খুব ভালো। মানে ওদের শুরু হয় একদম আই থিঙ্ক আর্লি কলেজ লেভেল থেকে, হাই স্কুল থেকে, টু বি ভেরি অনেস্ট, হাই স্কুল থেকে শুরু হয়। দ্যাট সিস্টেম ইজ ভেরি গুড। যারা ভালো খেলে তাদেরকে ভালো ভালো কলেজে স্কলারশিপ দিয়ে নেওয়া হয়, বিকজ তারা ফুটবল টিমটাকে প্রাধান্য দেয়। প্যারালাল টু দ্যাট ওখানে যারা ভালো করে তারা MLS এ যায়, MLS এর বোধহয় 1, 2, 2-3টা ডিভিশন আছে। হ্যাঁ, সো ভেরি স্ট্রাকচার্ড, নো ডাউট অ্যাবাউট ইট। এবং ইদানিং রিসেন্টলি যেটা হচ্ছে, প্রচুর ইউরোপিয়ান স্কাউটরা কিন্তু যাচ্ছে আমেরিকাতে, নর্থ আমেরিকাতে যাচ্ছে প্লেয়ার পিক করার জন্য। আমাদের সুলিভানরা যেখান থেকে এসছে, ফিলাডেলফিয়া ইউনাইটেড, তারপরে ওয়েস্ট একটা আছে LA সামথিং, আই ক্যান রিমেম্বার, তারপরে রেড বুল একাডেমি ইন নিউ ইয়র্ক। দিজ আর গ্লোবালি রেপুটেড প্লেসেস যেখান থেকে ভালো প্লেয়ার প্রডিউস হচ্ছে। হ্যাঁ, সো মানে আমার আবার যেটা বলতে, ফুটবল তো শর্টকাট নেই, না কোনো শর্টকাট সময় লাগবে, বাট আমেরিকা ভালো করছে। কাতার ওয়ার্ল্ড কাপ, মানে আপনাকে যেহেতু পেয়েছি এই কারণে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। কাতার ওয়ার্ল্ড কাপে অ্যারাউন্ড $8 বিলিয়ন বিজনেস ছিল, যদি আমি ভুল না করে থাকি। এবার নাকি টার্গেট করা হচ্ছে 22 বিলিয়ন, 20 প্লাস, রাইট, 20+ বিলিয়ন। পসিবল এটা? হ্যাঁ, ইজ ভেরি মাচ পসিবল। হ্যাঁ, অ্যাবসলিউটলি পসিবল। আমি আপনাকে বলি, মানে আমেরিকা ইজ নোন ফর দ্যাট। মানে আমেরিকা ইজ এ মাস্টার অফ মেকিং মানি, দ্যাটস হোয়াট দে ডু। আর রাইটস ম্যানেজমেন্ট বলেন, এই ধরনের এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচারস বলেন, সব কিছুতে আমেরিকা এগিয়ে আছে। এগেন, মানে স্যাড, ইটস নট এ ফুটবল লাভিং নেশন। সো আমি কালকে দেখছিলাম ওই টিভিতে যে যেখানে ব্রাজিল ট্রেন করে, সেখানে মানে একটা পাখিও নেই, মানে থাকে না, বাট এটাকে আপনি জাস্ট পুট ইট এনিওয়ার ইন ইউরোপ অর ইন এশিয়া, মানে ওখানে লোকাল অরণ্য হয়ে যাবে। হ্যাঁ, সো দ্যাট ইজ নট দেয়ার। সেটার জন্য ফিফাও চেষ্টা করছে যে সেখানে মোর অ্যান্ড মানি ইনভেস্ট করছে, ইনজেক্ট করছে সব কিছু, সো দ্যাট হয়। রাইটস বলেন, টিকিট সেলস বলেন, অনেক চ্যালেঞ্জেস হচ্ছে, বাট আই বিলিভ দে উইল রিচ দ্য টার্গেট। ফিফা ইজ এ মাস্টার ইন দিস, নো ডাউট অ্যাবাউট ইট। ইনফান্তিনোর মুখে হয়তো বা দেখা যাবে যে ওয়ার্ল্ড কাপ শেষে একটা বিরাট চওড়া হাসি, অ্যাবসলিউটলি, বাট কিন্তু তার পপুলারিটিতে বিশাল কিন্তু ধস নেমেছে, সেটাও একটা। বাট তিনি কিন্তু আবার ইলেকশন করছেন। হ্যাঁ, আবার ইলেকশন লাস্ট কংগ্রেস অ্যানাউন্স করেছে, এন্ড 99.99% হি উইল বি সম্ভাবনা যে সে আবার কেউ দাঁড়াবেই না সাধারণত। এক্স্যাক্টলি, কারণ প্রত্যেকটা কাতার ওয়ার্ল্ড কাপ সেটা নিয়েও ডিবেট ছিল, তার আগে রাশিয়া ওয়ার্ল্ড কাপ একই ঘটনা, সেটা নিয়েও প্রচুর আপনার। মানে ইনফ্যাক্ট একটা ভালো কি জানেন, হি ইজ পুটিং দ্য মানি ব্যাক টু দ্য এমএস। সো আমাদেরকে যে অ্যাজ এ ছোট ফুটবল ফেডারেশন আমাদেরকে একটা অ্যামাউন্ট দেয় ফিফা, যেমন একটু সামনে উনি আরো কয়েকটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রাম মধ্যে সেটাকে ইনক্রিজ করবে। সো ইয়া, আই মিন দের ইজ অলওয়েজ ট্রেড অফ একটা আছে। ইয়া, আপনি ঠিকই বলেছেন, পপুলারিটি হয়তো কোয়েশ্চেন মার্ক হচ্ছে, বাট উনি কাজ করছেন, কোনো সন্দেহ নেই। এক্স্যাক্টলি। ফাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো কি বলে, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে, আমি শুনতে পাচ্ছি যে বাঁশি বাজিয়ে দিয়েছে, রেড কার্ড পাবো, সময় শেষ, সুতরাং আমাদেরকে শেষ করতে হবে। সো দ্যাটস ইট, আজকের মতো এ পর্যন্তই। আমরা আছি প্রতিদিন 5:30টায় লাইভ, আপনারা এই প্রোগ্রামটা দেখতে পারবেন এসএ টেলিভিশনে, এসএ টিভিতে। সো আশা করি সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ওয়ার্ল্ড কাপ এনজয় করবেন।